if three forces in arithmetic series are 120 degree apart from its immediate neighboring force, then the magnitude of resultant would be. Magnitude of resultant কি? Magnitude of resultant হচ্ছে √3 into common difference. √3 into common difference. √3 into common difference. √3 into common difference. আমার কাছে বিষয়টা একটু বুঝতে হবে। তোমার এখানে তিনটা ফোর্সের কথা বলা হচ্ছে। তোমার এখানে তিনটা ফোর্সের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে তিনটা ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেল কত হবে? তিনটা ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি করে করে। ঠিক আছে, প্রতি দুইটার মাঝখানে কত করে অ্যাঙ্গেল? 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল। প্রতি দুইটার মাঝখানে কত করে অ্যাঙ্গেল? 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল। প্রতি দুইটার মাঝখানে কত করে অ্যাঙ্গেল? 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল। প্রতি দুইটার মাঝখানে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল। প্রতি দুইটার মাঝখানে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল। প্রতি দুইটার মাঝখানে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল। ঠিক আছে, এরপরে এই যে তিনটা ফোর্স আছে, তিনটা ফোর্সের ম্যাগনিটিউড কিরকম করে? ম্যাগনিটিউড হচ্ছে P, P plus D, P plus 2D। তো এবার যদি তিনটা ফোর্সের ম্যাগনিটিউড তুমি একসাথে লিখো P, P plus D, P plus 2D, তাহলে কিন্তু তুমি কি পাচ্ছ? একটা অ্যারিথমেটিক সিরিজ পাচ্ছ। অ্যারিথমেটিক সিরিজ কি? অ্যারিথমেটিক সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেখানের মধ্যে কমন ডিফারেন্স থাকে। কমন ডিফারেন্স কি? তুমি P এর সাথে D কে অ্যাড করলে পরেরটা পাবা, এবং এটার সাথে আবার D কে অ্যাড করলে পরেরটা পাবা। বুঝছো? তাহলে এই D জিনিসটা কি? কমন ডিফারেন্স। ঠিক আছে, এই D জিনিসটা কি? কমন ডিফারেন্স। তো এতটুকু আমরা বুঝলাম। তো আমরা বুঝলাম যে আমাকে যদি তিনটা ফোর্স দেয়, তিনটা ফোর্স যদি কিসে থাকে? অ্যারিথমেটিক সিরিজে থাকে, তাহলে তিনটা যেটা রেজাল্টেন্ট হবে সেটা হবে √3 ইন্টু কমন ডিফারেন্স। এতটুকু আমরা বুঝলাম। এরপরে বিষয়টা হচ্ছে এই যে তিনটা আছে, এই তিনটা রেজাল্টেন্ট থাকবে না? রেজাল্টেন্ট কার কাছাকাছি যায় সবসময়? রেজাল্টেন্ট সবসময় যায় হচ্ছে বড় ফোর্সের কাছ দিয়ে। মানে বড় ফোর্সের সবচেয়ে ক্লোজেস্ট পজিশনে থাকে কি? রেজাল্টেন্ট কয়েকটা ফোর্স মিলে যদি একটা রেজাল্টেন্ট তৈরি করে, তাহলে রেজাল্টেন্টটা কার কাছাকাছি দিয়ে যাবে? সবচেয়ে বড় যে ফোর্সটা আছে সেটার কাছাকাছি দিয়ে যাবে। তিনটা ফোর্স, এই তিনটা থাকলো, তাহলে রেজাল্টেন্ট কার কাছাকাছি যাবে? P plus 2D এর কাছাকাছি যাবে। আর P plus 2D এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করবে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। কত অ্যাঙ্গেল তৈরি করবে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তো এই টাইপের ম্যাথগুলো আসলে তুমি প্রশ্ন দেখে কি করে ফেলতে পারতেছো? অ্যান্সার প্রেডিক্ট করে ফেলতে পারতেছো। কিন্তু অ্যান্সার দিন শেষে তোমার কাছে মিলাইতে হবে। অ্যান্সার মিলানো ছাড়া কোনো উপায় নাই। অ্যান্সার মিলাতে হবে। কিন্তু তাও তুমি প্রশ্ন থেকে বুঝতে পারবা যে তোমার অ্যান্সারটা ঠিক হচ্ছে, মানে তোমার অ্যান্সারটা কত হবে। এবার তুমি অ্যান্সার বের করার পর বুঝতে পারবে যে আসলে তোমার অ্যান্সারটা ঠিক হয়েছে কি ঠিক হয় নাই। বুঝছো? তা আমি চাইলে এখানের মধ্যে কিছু মানে কি আনতে পারি, কিছু ধরো এক্সাম্পল আনতে পারি। যেমন ধরো কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল গেল আমাদের, যেটা ছিল হচ্ছে এটা। যেমন ধরো তোমার এখানে Q মাইনাস R, ওর সাথে তুমি R কে যোগ করো, Q আসবে। তুমি তার সাথে আবার R কে যোগ করো, Q প্লাস R আসবে। তার মানে আমার এখানে রেজাল্টেন্ট কত আসবে? √3R। এরপর আমার এখানে অ্যাঙ্গেল কত আসবে? 30 ডিগ্রি। কিন্তু কার সাথে? দেখছো বিষয়টা ক্লিয়ার? এতটুকু। এখন আমরা এখানের মধ্যে চাইলে অনেক এক্সাম্পল আমরা ড্র করতে পারি। এটার এক্সাম্পলের হিসাব নেই, মানে তুমি তো নিজের মতন এক্সাম্পল বানাতে পারতেছো চাইলে। যেমন ধরো আমি যদি এখানে লিখি যে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 7, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 11। ক্লিয়ার? তো এখানে যদি রেজাল্টেন্ট বের করি, রেজাল্টেন্ট কি হবে? √3 ইন্টু কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কত? 2, তাহলে 2√3। ঠিক আছে বিষয়টা? ইজি না? একদম ইজি, কিন্তু একদমই ইজি। এবং এটা যদি আমি ডিরেকশন জানতে চাই, তুমি ডিরেকশনও বলে দিতে পারবে না? ডিরেকশনটা কি? 11 এর সাথে 30 ডিগ্রি। 11 এর সাথে 30 ডিগ্রি। তো 11 এর সাথে 30 ডিগ্রি হলে, আচ্ছা ওটা বাদ দাও, 11 এর সাথে 30 ডিগ্রি এতটুকুই মাথায় রাখো। ঠিক আছে? বুঝছো? ওকে, তাহলে এখানে দেখো তোমাকে তিনটা ফোর্স আছে, P, 2P, 3P আর 3 forces acting at 120 degree with each other. Determine the value of resultant and its direction. তো দিন শেষে এটারই কথা বলা হচ্ছে। তিনটা ফোর্স আছে। তিনটা ফোর্স কি কি? P, 2P, 3P। P, 2P, 3P, P, 2P, 3P। তো এই তিনটা ফোর্স কি অ্যারিথমেটিক সিরিজে আছে কি নাই? আছে কি নাই? লিখো আগে P, 2P, 3P। এটার সাথে P যোগ করলে এটা আসে,
এটার সাথে পি যোগ করলে এটা আসে, অ্যারিথমেটিক সিরিজ আছে আছে, তাহলে এখানে রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট হবে √3 পি, বুঝছো? আর এখানে ডিরেকশন কি হবে? ডিরেকশন হবে হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু কার সাথে? উইথ 3p। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু অনেক ইজি, এটা কিন্তু অনেক ইজি। এখন এটা যদি তোমার সিকিউ লেভেলের অ্যান্সার লাগে তাহলে তুমি এটা কি দিয়ে করবা? তুমি এটা করবা হচ্ছে রিজলভিং ইনটু পারপেন্ডিকুলার কম্পোনেন্টস, ওটা দিয়ে করবা। যেমন তোমার এখানের মধ্যে যে রেজাল্টেন্টটা আছে, তুমি রেজাল্টেন্টটা তুমি জানো, এই রেজাল্টেন্টটা এই দিক দিয়ে যাবে, ঠিক না? এটা তুমি জানো, বাট তাও ধরো রেজাল্টেন্টটা তুমি এই দিক দিয়ে ধরলে এমনি জাস্ট, মানে দেখা যায় পরীক্ষার হলে তুমি এইভাবেই ধরবে, এই কারণে আমি মূলত লিখতেছি, আর সবাই এইভাবেই ধরে। হ্যাঁ, তুমি রেজাল্টেন্ট এইভাবে ধরলা, এটা কত? রেজাল্টেন্ট ডিরেকশন, এটা হচ্ছে থিটা। এবার এই থিটা কার সাপেক্ষে ধরলাম আমরা? পি এর সাপেক্ষে, ঠিক আছে? তো যখন আমরা ম্যাথ করছি তখন কিন্তু অ্যাঙ্গেল কার সাপেক্ষে বের করতেছি? পি এর সাপেক্ষে। হ্যাঁ, অ্যাঙ্গেল পি এর সাপেক্ষে বের করতেছি। তো এখন আমরা আমাদের শর্টকাটের মাধ্যমে কি পি এর সাপেক্ষে অ্যাঙ্গেল জানতে পারি? পারি না, আমরা 3p এর সাপেক্ষে জানতে পারি। কিন্তু 3p এর সাপেক্ষে জানলে আমরা পি এর সাপেক্ষে অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। কারণ দেখো, তোমার যদি রেজাল্টেন্টটা আমরা আমাদের কথা মতো এখানে 30 ডিগ্রিতে দিই, আমরা যদি এখানে কি দিই? রেজাল্টেন্টটা 30 ডিগ্রিতে দিয়ে দিই, ঠিক আছে? রেজাল্টেন্ট আমরা এই বরাবর দিলাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম। হ্যাঁ, তাহলে পি এর সাথে অ্যাঙ্গেল কত এখানে? পি এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে এখানে তোমার এটা, এটা হচ্ছে পি এর সাথে অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার মজার বিষয় দেখো, তোমার এখানের মধ্যে এই যে এতটুকু অ্যাঙ্গেল আছে, এই যে এখান থেকে ঘুরাই একদম এতটুকু, এই পুরো অ্যাঙ্গেলটা কত? 120, আর 120 মিলে 240। এই 240 থেকে যদি আমরা কি করি? এই 240 থেকে যদি আমরা 30 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পি এর থেকে রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হয়? 210। কত হয়? 210 ডিগ্রি কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু উইথ পি, 30 ডিগ্রি উইথ পি, ঠিক আছে? ইজি না? একদম ইজি। তাহলে আমরা এটা কি দিয়ে সলভ করবো? আমরা এটা সলভ করবো হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, আমরা এটা সলভ করবো কি দিয়ে? আমরা এটা সলভ করবো হচ্ছে তোমার রিজলভিং ইনটু ফ্যাক্টরস দিয়ে। কি দিয়ে সলভ করবো? রিজলভিং ইনটু ফ্যাক্টরস দিয়ে, ঠিক আছে? চলো রিজলভিং ইনটু ফ্যাক্টরস দিয়ে আমরা সলভ করি। আচ্ছা, ওটা আমরা আলাদা করেই করি একদম, ঠিক আছে? রিজলভিং ইনটু ফ্যাক্টরস দিয়ে করবো, আর ফিগার আমি যেরকম করে ড্র করতেছি এরকম করে ড্র করার চেষ্টা করবো, ঠিক আছে? ফিগার অন্যরকম করে ড্র করলে দেখবে যে অ্যান্সার অন্যরকম চলে আসছে, কিন্তু ফিগারের সাপেক্ষে অ্যান্সারটা কিন্তু ঠিক হবে, বুঝছো? ডাউট করার দরকার নেই। ফিগার যেরকম ড্র করবা দেখবে অ্যান্সারও এরকম আসতে পারে। এটা হলো p, এটা হলো 2p, এটা হলো 3p। তুমি টেস্ট পেপার খুলে দেখিও, দেখবা যে এই টাইপের অঙ্কগুলো দিন শেষে ঘুরে ফিরে আমি যা করাইতেছি এগুলো দেখবা ঘুরে ফিরে আসতেছে। তাও টেস্ট পেপার এই চ্যাপ্টারের জন্য অনেক জরুরি। টেস্ট পেপার না করলে এই চ্যাপ্টার কেন যেন পারে না, মানে আইডেন্টিফাই করতে পারে না যে আচ্ছা স্যার যে পড়াইছিল এটাই হচ্ছে ওই ম্যাথটা, এটাই আইডেন্টিফাই করতে পারে না। আচ্ছা আসো, তাহলে রেজাল্টেন্ট কার রেসপেক্টে ধরবো? আমরা পি এর রেসপেক্টে ধরবো, কারণ দুনিয়াদারি সবাই কি করবে? পি এর রেসপেক্টে ধরবে, ঠিক আছে? আর আমরা তো রেজাল্টেন্ট দিলাম না, তো কেন যেন এই দিক দিয়ে দিয়ে দিই, তাহলে এটা কি? রেজাল্টেন্টের ডিরেকশন, ঠিক আছে? তো আমরা কি জানি? রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট, রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে তার যে কনস্টিটিউয়েন্ট আছে তাদের হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন। তাহলে পি কস, হরিজন্টাল কম্পোনেন্ট কোন দিকে হয়? হরিজন্টাল বরাবর হয়। পি আর হরিজন্টালের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0, 2p cos। বলো হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল কত? 3p cos। হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল কত? আচ্ছা, বুঝা গেছে? 240 কিভাবে আসছে বুঝছো? 120 যোগ 120, তাহলে cos 0 এর মান কত? 1। cos 120 এর মান কত? cos 120 এর মান হচ্ছে -1/2। cos 120 এর মান কত? cos 120 এর মান হচ্ছে -1/2, -1/2। cos 120 এর মান কত? -1/2। আচ্ছা, তো 2 আর -1/2 মিলে কি
কাটাকাটি চলে যাবে, শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র মাইনাস থাকবে, ঠিক আছে, শুধুমাত্র মাইনাস থাকবে। তাহলে অঙ্ক বলো, হ্যাঁ বলো। আমার পক্ষে তো আসলে আজকে 11টা বাজে সম্ভব, আমি একটু আরেকটা টিউশন আছি তো, এটা একটু দূরে আছে, এক্সেস রোডের ওখানে। 11টা বাজে পারবে না? আচ্ছা একদম শার্প 11টা বাজে আসো, 1 ঘন্টা পর আজকে। না, আচ্ছা ঠিক আছে, ওকে আমি কল দিচ্ছি। তাহলে এটা থাকলো কি তোমার পি, এটা থাকলো কি তোমার মাইনাস পি, আর এখানে কি হবে cos 240, cos 240 এর ভ্যালু কত বলো, cos 240 এর ভ্যালু হচ্ছে তোমার cos 240, cos 240 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, cos 240 এর ভ্যালু হচ্ছে কি মাইনাস হাফ। তো তুমি যদি cos 240 ও দাও তাও কি আসবে মাইনাস 3/2 পি, তোমার এখানে পি পি চলে যাবে, কি থাকবে মাইনাস 3/2 পি। এবার তুমি আর সাইন থিটা দাও, আর সাইন থিটা কি রেজাল্টেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্ট, রেজাল্টেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্ট সমান সমান হবে তার যে কনস্টিটুয়েন্ট আছে তাদের ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন। মাথায় রাখবা, এভাবেই মাথায় রাখবা যে এটাই হচ্ছে তোমার কি ভার্টিক্যাল কম্পোনেন্ট, জাস্ট কজের পরিবর্তে আসবে সাইন, জাস্ট কজের পরিবর্তে আসবে সাইন। কেন জানো, কারণ সবাই এই অ্যাঙ্গেলটা নিতে কেন যেন ভুল করে ফেলে, বুঝছো, কজের পরিবর্তে কি আসবে সাইন আসবে, কজের পরিবর্তে আসবে হচ্ছে সাইন, কজের পরিবর্তে আসবে হচ্ছে সাইন, কজের পরিবর্তে আসবে হচ্ছে সাইন, ঠিক আছে। এবার সাইন জিরোর জন্য কি হয়ে যাবে, এটা সম্পূর্ণরূপে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে থাকলো আর সাইন থিটা সমান সমান থিটা, বুঝছো। তাহলে তোমার এখানে মধ্যে 2p sin 120, sin 120 মানে কি √3/2, sin 120 মানে কি, sin 120 মানে হচ্ছে √3/2, √3/2, sin 120 হচ্ছে √3/2। তো √3/2 যদি হয় তাহলে সেই 2 আর সামনে একটু কাটাকাটি চলে গিয়ে কি থাকবে, শুধুমাত্র √3 ই থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে sin 240, এটা হচ্ছে মাইনাস √3/2, sin 240 এটা হচ্ছে মাইনাস √3/2, sin 240 মাইনাস √3/2, ঠিক আছে। তাহলে তোমার এখানে কি থাকলো 3√3 ডিভাইডেড বাই 2 পি, ঠিক না। তাহলে তোমার এখানে মধ্যে যদি তুমি এলসিএম নাও তাহলে নিচে 2 থাকলো, এখানে থাকলো 2√3p মাইনাস 3√3p, ক্লিয়ার, বুঝে গেছে, ওকে। তারপরে দেখো, তারপরে তোমার এখানের মধ্যে তুমি এখানের মধ্যে মাইনাস করো, তোমার এখানে কি থাকবে শুধুমাত্র দেখো, মানে মূলত হচ্ছে যে তোমার এখানের মধ্যে তুমি 2টা √3p থেকে 3টা √3p বিয়োগ করতে, তাহলে কি থাকবে তোমার মাইনাস √3p, ঠিক আছে, মাইনাস √3p, নিচে থাকবে কি 2, ক্লিয়ার বিষয়টা, চমৎকার। আসো, তাহলে তোমার এখানে আর সাইন থিটা থাকলো, তো আর কস থিটা আর সাইন থিটা থাকলো, বুঝে গেছে বিষয়টা। তো আমরা এখন করবো কি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরবো, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরবো, এতটুকু এতটুকু আমরা কি ধরলাম ইকুয়েশন নাম্বার 1। এরপরে এতটুকু কি ধরবো, এতটুকু ধরবো ইকুয়েশন নাম্বার 2, এতটুকু ধরবো ইকুয়েশন নাম্বার 2। এবার ইকুয়েশন নাম্বার 1 কে আর ইকুয়েশন নাম্বার 2 কে বর্গ করে যোগ করে দিব, ইকুয়েশন নাম্বার 1 কে আর ইকুয়েশন নাম্বার 2 এ কি করব, বর্গ করে যোগ করে দিব, বর্গ করে যোগ করে দিব, বর্গ করে যোগ করে দিব। তো বর্গ করে যোগ করে দিলে কি হবে, আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা, মানে বাম পক্ষ দোনোটাকে স্কয়ার করে যোগ করে দিলাম, ঠিক আছে। এটার স্কয়ার করবে, এটার স্কয়ার করবে, এরপর অ্যাড করে দিব, তাহলে এটা হবে যে তোমার 9/4p, এটা হবে কি 9/4p, আর এটা হবে কি, এটা হবে হচ্ছে তোমার 3/4p, এটা হবে তোমার 3/4p, এটা হবে 3/4p। এবার তুমি এখানের মধ্যে আর স্কয়ার কে কমন নিয়ে নাও, তাহলে তোমার এখানে কি আসবে, তোমার এখানে p থাকবে নিচে, সরি 4 থাকবে নিচে, 9p প্লাস 3p মিলে হবে কি 12p, ঠিক আছে। তো তোমার এখানের মধ্যে এই দুইটা কাটাকাটি করলে তোমার এখানে p স্কয়ার হবে না, তুমি স্কয়ার করছো না, স্কয়ার করছো না, তো p স্কয়ার থাকবে তো। এরপরে তুমি যদি দুই দিকে দেখো এটা কাটাকাটি করো তাহলে কি থাকে শুধুমাত্র 3, এরপর রুট বসায় দাও দুই দিকে, তাহলে r সমান সমান √3p, তাহলে এটা তো মিলে গেল আমাদের ইনটু কমন ডিফারেন্স
3 ইন্টু কমন ডিফারেন্স মিলে গেল। এরপরে কি করতে হবে, থিটা বের করতে হবে। কি বের করতে হবে, থিটা বের করতে হবে। থিটা কিভাবে বের করা যায়, আমার এখানের মধ্যে 2 নাম্বারকে যদি আমি 1 নাম্বার দিয়ে ডিভাইড করি, 2 নাম্বারকে যদি আমি 1 নাম্বার দিয়ে ডিভাইড করি, 2 নাম্বারকে যদি আমি 1 নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে তোমার এখানে আসে r sin থিটা r cos থিটা, ঠিক আছে, এটা আসে। আর এদিকে কি আসে, এদিকে আসে হচ্ছে তোমার -√3/2p। এটাকে আগে লিখি, তো বলে এটা কার জন্য আসছে, এটা উপরেরটার জন্য আসছে। এবার আমি নিচেরটার জন্য লিখবো, তো নিচেরটার জন্য যেটা লিখবো ওটাকে আমি এখানে গুণ করে যদি লিখতে চাই, তাহলে কি করবো, উল্টা করে লিখবো, ঠিক না? তাহলে r cos থিটা সমান সমান কি ছিল, r cos থিটা সমান সমান ছিল হচ্ছে তোমার -3/2p। এখন এটাকে কি করবো, আমি উল্টা করে লিখবো, তাহলে 2/3p, 2/-2/3p। ক্লিয়ার বিষয়টা? এবার তোমার এখানে 2 কাটা চলে যাবে, p কাটা চলে যাবে, তাহলে বাকি থাকবে কি, বাকি থাকবে হচ্ছে tan থিটা সমান সমান 1/√3, এটাই বাকি থাকবে, ঠিক না? তাহলে থিটা সমান সমান কি, tan ইনভার্স 1/√3। এটা কত আসে, এটা আসে হচ্ছে, এই দাঁড়াও, তোমার এখানে ঠিক আছে, এটা একটা মাইনাস, এটা মানা গেল। এখানে কি হয়েছিল, এটা 0 হয়ে গেছিল গা, এখানে আমাদের ছিল √3/2p, তো √3 থাকলো, এটা 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 কি, এখানে আমাদের তোমার 3 থাকলো, এখানে √3/2 থাকলো, √3/2, ঠিক আছে। তাহলে যদি দিই, তাহলে এখানে 3 ঠিক আছে, বসছি, তাহলে এখানে তো মাইনাস আসতে বাধ্য, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসতেছে, এখানে দিন শেষে 30 ডিগ্রি আসতেছে, ঠিক আছে, 30 ডিগ্রি আসতেছে। কিন্তু এটা তো একটা ঘাবলা আছে, ঘাবলাটা হচ্ছে এই 30 ডিগ্রি এটা কার সাথে হওয়ার কথা, এই 30 ডিগ্রি তো হওয়ার কথা ছিল তোমার 30 ডিগ্রি এটা কার সাথে হওয়ার কথা ছিল, বড়টার সাথে হওয়ার কথা, বড়টার সাথে হওয়ার কথা ছিল না, কিন্তু এটা তো তোমার ছোটটার সাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কার সাথে হয়ে যাচ্ছে, ছোটটার সাথে হয়ে যাচ্ছে। কিন্তু ছোটটার সাথে কি 30 ডিগ্রি হবে, এটা তো তুমি জানো, ছোটটার সাথে 30 ডিগ্রি হবে না, ছোটটার সাথে 30 ডিগ্রি হবে না, বুঝছো? এটা তো বুঝতেছো আশা করি। তো তোমরা এক কাজ করতে পারো, এটা কিভাবে লিখতে পারো, দেখো তুমি তো এটা জানো যে এটা হবে না, এটা ভুল আসতেছে, ঠিক না? ওকে, দেখো tan, তাহলে তুমি এখানে আমাদের tan থিটা সমান সমান কি দিতে পারতেছো, tan 30 দিতে পারতেছো, কারণ tan 30 সমান সমান কি 1/√3, ঠিক আছে। এবার তোমার একটা জিনিস জানার কথা, যে তোমার এখানে ধরো অনেকটা ট্রিগোনোমেট্রিক রেশিও আছে, এরপরে ধরো তোমার এখানের মধ্যে π/2 আছে, তার একটা কোএফিসিয়েন্ট আছে, এখানে প্লাস মাইনাস কোন একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তো তোমার এখানের মধ্যে এই যদি কি, প্রথম জিনিস হচ্ছে যে তোমার কাছে দেখতে হয় যে কি এটা কোন কোয়াড্রেন্টে, এটা যে কোয়াড্রেন্টে, মানে এটা মানে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে দেখতে হয়, ওই কোয়াড্রেন্টে ট্রিগোনোমেট্রিক রেশিও চিহ্নটা দেখতে হয়, ঠিক আছে। যদি পজিটিভ হয় তাহলে প্লাস বসাতে হয়, ঠিক আছে। এরপরে দেখতে হয় এ যদি ইভেন হয় তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও যেটা দেওয়া আছে ওইটা থেকে যায়, সাইন দেওয়া থাকলে সাইন থাকবে, কস দেওয়া থাকলে কস থাকবে, ট্যান দেওয়া থাকলে ট্যান থাকবে, কট দেওয়া থাকলে কট থাকবে, কোস দেওয়া থাকলে কস থাকবে, সেক দেওয়া থাকলে সেক থাকবে, সমস্যা নেই। কিন্তু যদি এটা অড হয় তাহলে সামনে ট্রিগোনোমেট্রিক রেশিওটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এটা মনে আছে? তাহলে দিন শেষে কি আসে, তো ধরো তোমার এখানের মধ্যে আমি একটা এক্সাম্পল দিই, আচ্ছা এক্সাম্পল দেওয়ার দরকার নাই, জাস্ট যা বলছে এটা মাথায় আছে তো, ঠিক আছে, ওকে। এবার আমি তোমাকে একটা সিম্পল জিনিস বলতেছি, 10 180 প্লাস 30, এটা কি জিনিস বলো, এটা সমান সমান কি হবে, তুমি লিখো 10, ঠিক আছে, π/2 দিছে, π/2 মানে কি 90, এখানে কি 90 আছে নাকি 180, তাহলে 2 ইন্টু 90 হচ্ছে মানে হচ্ছে 180 প্লাস π/6 অর্থাৎ 30, বুঝা গেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে এটা কোন কোয়াড্রেন্ট, প্রথম জিনিস হচ্ছে কি চিহ্নটা বসাতে হবে, যে প্লাস নাকি মাইনাস, এটা কোন কোয়াড্রেন্টে, দেখো 2 দিছি, তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি
এরপরে থার্ড কোয়াড্রেন্টে 10 কি পজিটিভ, ঠিক আছে। এরপরে তুমি দেখো পাই বাই 2 এর কোএফিসিয়েন্ট কি ইভেন, তাহলে 10 চেঞ্জ হবে না, তার মানে 1030 যা কথা 10 180 প্লাস 30 তা কথা। তো তুমি এখানে কি লিখতে পারো, বুঝছো? তাহলে tan থিটা সমান সমান কি আসলো, এটা আসলো। তাহলে থিটা সমান সমান কত আসলো, 210। তাহলে পি এর সাথে কত কত ডিগ্রি হয়েছে, 210 ডিগ্রি, বুঝছো? কিভাবে বের করতে হবে, ওকে আসো, বলছে which forces can gain equilibrium। তো এই জিনিস যেটা আছে এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল ল। এখন কি বলবো আমরা, ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল কি জিনিস, ট্রায়াঙ্গেল ল হচ্ছে if three forces if three forces are represented by if magnitude and direction of three forces are represented by three sides of a triangle, then the resultant will be 0. That is, the forces will be at equilibrium. তোমার এখানে ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম, আচ্ছা এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, if in the same order, okay, তো বলা হচ্ছে if magnitude and direction of three forces in same order are represented by three sides of a triangle, then the resultant would be 0. That is, the forces will be at equilibrium. তো দেখো তোমার এখানের মধ্যে বলা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডকে যদি কে রিপ্রেজেন্ট করে, একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডকে যদি কে রিপ্রেজেন্ট করে, সরি একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড যদি তিনটা ফোর্সকে রিপ্রেজেন্ট করে, তো ফোর্সের কোন কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, শুধু ডিরেকশনকে নাকি ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, যে ফোর্সের ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন রিপ্রেজেন্ট করতেছে সেই ফোর্সগুলো কি একই অর্ডারে মানে আগেরটার মাথায় পরেরটার লেজ, ঠিক আছে, পি এর হেড পয়েন্টে কিউ এর টেল পয়েন্ট, অথবা কিউ এর ফুট পয়েন্ট, বুঝে গেছে বিষয়টা? তাহলে তোমার এখানের মধ্যে কয়টা ফোর্স থাকলো, তিনটা ফোর্স, পি কিউ আর। এই তিনটা ফোর্সের ম্যাগনিটিউড এবং ডিরেকশন কে রিপ্রেজেন্ট করতেছে, একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড রিপ্রেজেন্ট করতেছে, আর এই তিনটা ফোর্স একই অর্ডারে থাকা মানে আগেরটা হেড পয়েন্টে পরেরটা ফুট পয়েন্ট। এমন অবস্থায় তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে মানে কি রেজাল্টেন্ট 0 হবে। রেজাল্টেন্ট কি হবে, 0 হবে। চমৎকার। এবার আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিব। ধরো আমি এখানে আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, এটা কি একটা ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল ড্র করলাম। এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইড ধরো তিনটা ফোর্সকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু শুধুমাত্র ডিরেকশন রিপ্রেজেন্ট করতেছে, কি রিপ্রেজেন্ট করতেছে, ডিরেকশন রিপ্রেজেন্ট করতেছে, ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতেছে না।
দেখো এটা একটা কি নিলাম, ট্রায়াঙ্গেল নিলাম। এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইড ধরে কি করতেছে, ডিরেকশন রিপ্রেজেন্ট করতেছে। কি রিপ্রেজেন্ট করতেছে? ডিরেকশন রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতেছে না। এই ক্ষেত্রে রেজাল্টেন্ট কি হবে? 0 হবে না। বুঝা গেছে? এবার প্রশ্ন হতে পারে যে ম্যাগনিটিউড আর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করা মানেটা কি? দেখো, ডিরেকশনকে রিপ্রেজেন্ট করা মানেটা কি? একটা ফোর্সকে যখন আমি একটা অ্যারো দিয়ে প্রকাশ করি, তখন সেই অ্যারোটার লেন্থ আসলে সেই ফোর্সের ম্যাগনিটিউড বোঝায়। ঠিক আছে? যদি ফোর্সের অ্যারো এর লেন্থ কখনো কোন একটা ট্রায়াঙ্গেলের সাইডের সাথে মিলে যায়, তাহলে আমরা বলতে পারি যে সে সাইডটা সে ফোর্সের ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করতেছে। যেহেতু ফোর্সটা সেই সাইড বরাবর আছে, তাহলে অটোমেটিক্যালি ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। যেমন ধরো তোমার এখানে এই ফোর্সটার কিন্তু ম্যাগনিটিউডকে সাইডটা রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু এই দুইটার ক্ষেত্রে এমনটা হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু তিনও ক্ষেত্রে একই ঘটনা ঘটতেছে। তিনও ক্ষেত্রে কিন্তু ডিরেকশন এবং ম্যাগনিটিউডকে সাইড রিপ্রেজেন্ট করতেছে, এই কারণে রেজাল্টেন্ট 0 আসছে। যেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল। এটাই হচ্ছে কি আমাদের ট্রায়াঙ্গেল ল। তাহলে আমরা ট্রায়াঙ্গেল ল পড়লাম। ট্রায়াঙ্গেল ল পড়ার পরে আমরা এখানে আসি, বলছে which forces can gain equilibrium। এই এমসিকিউটা আসে which forces can gain equilibrium। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে রেজাল্টেন্ট 0 হবে। রেজাল্টেন্ট 0 হবে। ট্রায়াঙ্গেল ল আমাকে বলে যে যদি আমার তিনটা ফোর্সের লেন্থ একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের সমান হয়, তাহলে রেজাল্টেন্ট 0 হবে। এটাই তো বলে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতেছি দ্যাট তিনটা ফোর্সের লেন্থ যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের লেন্থের সমান হয়, তাহলে রেজাল্টেন্ট 0 হবে। অথবা আমরা এইভাবে বলতে পারি যে একটা ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে সেই ফোর্সের লেন্থ। ঠিক আছে? এবার একটা ফোর্সের ম্যাগনিটিউড যদি কোন একটা ট্রায়াঙ্গেলের সাইডের লেন্থের সাথে মিলে যায়, ম্যাগনিটিউডটা যদি মিলে যায়, ধর একটা ট্রায়াঙ্গেল আছে, তার একটা সাইড আছে 4 মিটার, আমার কাছে একটা ফোর্স আছে যেটা হচ্ছে 4 নিউটন, তাহলে মিলে গেল না? যদি মিলে যায়, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে সেই সাইডটা এই ফোর্সটাই কি করলো, রিপ্রেজেন্ট করলো। এইভাবে ধরো আমার তিনটা সাইড আছে। কয়টা সাইড আছে একটা ট্রায়াঙ্গেলে? তিনটা সাইড আছে। তিনটা সাইডের লেন্থ আছে, ঠিক আছে, এত মিটার এত মিটার এত মিটার। ঠিক আছে? তিনটা সাইডের লেন্থ যত মিটার যত মিটার যত মিটার আছে, ঠিক তত নিউটন তত নিউটন তত নিউটন যদি আমার কাছে তিনটা ফোর্স থাকে, তাহলে ওই তিনটা ফোর্স অবশ্যই অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকবে যদি তারা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের ডিরেকশন অনুসরণ করে। বুঝা গেছে? তো সহজ কথা হচ্ছে, যখন আমাকে তিনটা ফোর্স দিবে আর জিজ্ঞেস করবে যে এই তিনটা ফোর্স কি ইকুইলিব্রিয়াম গেইন করতে পারবে কিনা, তখন আমরা শুধু এতটুকু দেখব যে এই তিনটা ফোর্সের যে ম্যাগনিটিউডটা, এই তিনটা ম্যাগনিটিউড দিয়ে যদি আমি তিনটা সাইড চিন্তা করি, একটা ট্রায়াঙ্গেল কি তৈরি করা যাবে কিনা। ট্রায়াঙ্গেল কখন তৈরি করা যায়? যখন দুইটা সাইডের লেন্থ, দুইটা ছোট সাইডের লেন্থকে অ্যাড করে যখন আমরা বড় সাইডের চেয়েও বেশি লেন্থ পাই, তখন গিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব। বুঝা গেছে? বুঝা গেছে? আমাকে তিনটা সাইড দিছে, আমাকে বলছে যে ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব কিনা। তো আমি করব কি, যে দুইটা সাইড ছোট লেন্থে, ওই দুইটা সাইডকে অ্যাড করব, দেখব সেটা বড় লেন্থের চেয়ে বড় আসে কিনা। যদি আসে তাহলে ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব। আমাকে তিনটা ফোর্স দিছে, তো আমি কি করব, আমি দেখব, আমাকে তিনটা ফোর্স দিছে আর জিজ্ঞেস করছে যে রেজাল্টেন্ট 0 হবে কিনা। আমি সুন্দর মতো তিনটা ফোর্স নিব, তিনটা ফোর্স নিয়ে আমি তাদের লেন্থ দেখব, আমি তাদের ম্যাগনিটিউড দেখব। ম্যাগনিটিউড দেখার পরে আমি দেখব যে ছোট দুইটার ম্যাগনিটিউডের সামেশন বড়টার চেয়ে বেশি হচ্ছে কিনা। যদি হয় তাহলে রেজাল্টেন্ট 0। সহজ ভাষা হচ্ছে, তোমাকে তিনটা ফোর্স দিছে, তুমি দেখবা
যে ছোট ছোট দুইটার ম্যাগনিটিউডের সামেশন বড়টার চেয়ে বেশি হচ্ছে কিনা, যদি হয় তাহলে রেজাল্টেন্ট 0 সম্ভব। তাহলে দেখো এখানে 1 আর 2 কে অ্যাড করো, 3 থেকে 3 এর সমান হচ্ছে, তাহলে এখানে সম্ভব না, রেজাল্টেন্ট 0। 3 আর 4 কে অ্যাড করো, 7 5 থেকে কি হচ্ছে বড় হচ্ছে, তাহলে এখানে কি সম্ভব। 3 আর 4 কে অ্যাড করো, 7 7 5 থেকে বড় হচ্ছে, তাই বলে কি এখানে সম্ভব, রেজাল্টেন্ট 0 হওয়া সম্ভব অথবা ইকুইলিব্রিয়াম সম্ভব। 10 20 এর সাথে অ্যাড করো, 50 থেকে ছোট হচ্ছে। 5 20 এর সাথে অ্যাড করো, 40 থেকে ছোট হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে শুধুমাত্র এখানে কি ইকুইলিব্রিয়াম গেইন হবে। এবার আসো লামিস রুল পড়বো আমরা। লামিস রুল, আসো লামিস রুল পড়ি। লামিস রুল জিনিসটা কিরকম, এটা আসলে লিখে লিখে করলে আরো ভালো হয়, এটা আগে থেকে দেওয়া আছে। তো তোমার ধর এখানে কয়টা ফোর্স আছে, তোমার এখানে তিনটা ফোর্স আছে। কয়টা ফোর্স? তিনটা ফোর্স, এ বি সি, তিনটা ফোর্স আছে। তিনটা ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেল গুলো কি আলফা বিটা গামা, তিনটা ফোর্সের মাঝখানকার অ্যাঙ্গেল গুলো হচ্ছে আলফা বিটা গামা। তো এখন তোমার এখানের মধ্যে লামিস রুলটা হচ্ছে তুমি উপরে কি দিয়ে দিবা, ফোর্স দিয়ে দিবা, উপরে কি দিয়ে দিবা, ফোর্স দিয়ে দিবা, নিচে সাইন দিয়ে দিবা। ঠিক আছে, তুমি দিছো হচ্ছে কি উপরে এ, তাহলে তুমি এ এর নিচে সাইনের পাশে যে অ্যাঙ্গেলটা দিবা সেটা হচ্ছে যে কি এ ছাড়া বাদ বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা হচ্ছে আলফা। তুমি বি দিছো, তাহলে তোমার কাছে দেখতে হবে যে কি বাদ বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, বাদ বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে বিটা, তাহলে তুমি সাইনের নিচে বিটা দিবা। তুমি সি দিছো, তোমার কাছে চিন্তা করতে হবে বাদ বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, গামা, তাহলে তুমি সাইনের পাশে গামা দিছো। ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে তোমার লামিস রুল, এটাই হচ্ছে তোমার লামিস রুল। সাইন রুলের ক্ষেত্রে, সাইন রুলের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম 0 হয় না, লামিস রুলের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম 0 হইতে হয়। লামিস রুলের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম গেইন করতে হয়, রেজাল্টেন্ট 0 হইতে হয়। ইকুইলিব্রিয়াম গেইন করতে হয় অথবা অথবা যেটাকে আমরা কি বলি রেজাল্টেন্ট 0। তো সাইন রুলটা আমি লিখে দিই। সাইন রুলের মধ্যে রেজাল্টেন্ট ইনক্লুডেড থাকে। দেখো আমি তোমার বলি বিষয়টা কিরকম। সাইন রুলটা হচ্ছে এরকম, দেখো এখানে ধরো একটা ফোর্স আছে পি, হ্যাঁ একটা ফোর্স আছে কি পি, এরপর ধরো তোমার এ বরাবর একটা ফোর্স আছে যেটা হচ্ছে কি কিউ। ঠিক আছে, এই দুইটা রেজাল্টেন্ট কি, বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে তুমি এখানের মধ্যে অ্যাঙ্গেল গুলো দেখো, এই অ্যাঙ্গেলটা তুমি কি দিতে পারো আলফা, অ্যাঙ্গেলটা কি দিতে পারো বিটা, আচ্ছা না আমি একটু সুন্দর করে দিই যাতে সব ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো মিলে। এটাকে তুমি থিটা দিবা কারণ এটা রেজাল্টেন্টের কি ডিরেকশন, এটাকে তুমি আলফা দিবা কারণ এটা ফোর্স যেটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাকে তুমি বিটা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে সাইন রুল অনুসারে কি হবে, সাইন রুল অনুসারে আর ডিভাইডেড বাই সাইন দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল which is আলফা, এরপরে পি ডিভাইডেড বাই সাইন দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা হচ্ছে আর আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা হচ্ছে থিটা। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার এখানে কিউ ডিভাইডেড বাই সাইন বাদ বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল which is বিটা। তোমার এখানের মধ্যে আর ইজ ইকুয়ালস টু কি রেজাল্টেন্ট, আর রেজাল্টেন্ট এখানে কি না 0 না। বুঝছো বিষয়টা? তাহলে তুমি তোমার সাইন রুলার, সাইন রুলার এটার মধ্যে পার্থক্য বুঝছো? সাইন রুল কি জিনিস আর এটা কি জিনিস? লামিস রুল আর সাইন রুলের পার্থক্য হচ্ছে লামিস রুলের ক্ষেত্রে রেজাল্টেন্ট কি হইতে হয়, রেজাল্টেন্ট 0 হতে হয়। ওকে, আসো এতটুকু গেল। Five Newton, 7 Newton, 8 Newton forces action on an object creates equilibrium, then find the angle in between 8 Newton and 5 Newton. বলা হচ্ছে যে কি তোমার এখানের মধ্যে, আচ্ছা এখানের মধ্যে আরেকটা জিনিস আছে এটা পড়াই, সেটা হচ্ছে কন্ডিশন ফর বিং, কন্ডিশন টু গেইন ইকুইলিব্রিয়াম, কন্ডিশন টু গেইন ইকুইলিব্রিয়াম, কন্ডিশন টু গেইন ইকুইলিব্রিয়াম। কোন কন্ডিশনে ইকুইলিব্রিয়াম গেইন করা সম্ভব, কোন কন্ডিশনে ইকুইলিব্রিয়াম গেইন করা সম্ভব। ঠিক আছে, কোন কন্ডিশনে ইকুইলিব্রিয়াম গেইন করা সম্ভব। তোমার এখানে তিনটা ফোর্স আছে, ধরো কয়টা ফোর্স, তিনটা ফোর্স আছে তোমার এখানে। তিনটা ফোর্স, কয়টা ফোর্স, তিনটা ফোর্স। এটা পি, এটা কিউ, এটা আর। ঠিক আছে, ওকে তিনটা ফোর্স আছে তোমার এখানে।
তো তোমার এখানে ইকুইলিব্রিয়াম গেইন করার শর্ত কি জানো? ইকুইলিব্রিয়াম গেইন করার শর্ত হচ্ছে যে কোনো দুইটা ফোর্সের রেজাল্টেন্ট তৃতীয় ফোর্সের সমান হবে ম্যাগনিটিউডে এবং ডিরেকশনে অপোজিট হবে। পি আর আর এর রেজাল্টেন্ট যদি কিউ এর সমান হয় এবং ডিরেকশনে যদি কিউ এর ঠিক অপোজিট হয়, তাহলে এই পি কিউ আর মিলে কি তৈরি করবে? ইকুইলিব্রিয়াম তৈরি করবে। তো পি আর আর এর রেজাল্টেন্ট কি? পি আর আর এর রেজাল্টেন্ট ধরো এই বরাবর, হ্যাঁ, পি আর আর এর রেজাল্টেন্ট, পি আর আর এর রেজাল্টেন্ট আমরা কি বলতে পারি? এফ পি আর। তো এখানে এফ পি আর সমান সমান কিউ হলে, হ্যাঁ, দেখে বুঝতেছো ডিরেকশন অপোজিট, তাহলে ইকুইলিব্রিয়াম কি? গেইন। বুঝছো বিষয়টা? মোট কথা হচ্ছে তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে যখন তিনটা ফোর্সের মধ্যে যে কোনো দুইটার রেজাল্টেন্ট তৃতীয় আরেকটার রেজাল্টেন্টের সমান হবে এবং ডিরেকশনে অপোজিট হবে। তো এই সেম জিনিস আমি চাইলে চারটা দিয়েও লিখতে পারি। কয়টা দিয়ে? চারটা দিয়ে। ধরো আমার একটা থাকলো এরকম, একটা ফোর্স ধরো তোমার এদিকে থাকলো, এরপর ধরো একটা ফোর্স তোমার এদিকে থাকলো, এরপর একটা ফোর্স ধরো তোমার এদিকে থাকলো, এরপর একটা ফোর্স ধরো তোমার এদিকে থাকলো। তো কয়টা ফোর্স? চারটা ফোর্স। চারটা ফোর্স। এবার চারটা ফোর্সের নাম দিয়ে দাও। একটা নাম দিলা এ, একটা নাম দিলা বি, একটা নাম দিলা সি, আর একটা নাম দিলা ডি। তো তোমার এখানের মধ্যে এই যে ডিসিবি আছে, এই ডিসিবি এর রেজাল্টেন্ট ধরো এ ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। এই ডিসিবি এর ডিরেকশন ধরো কোন দিকে কাজ করতেছে? এ ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। এই ডিসিবি এর ডিরেকশন ধরো এ ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, ঠিক আছে? এরপরে এটা যদি কি হয়? এটা যদি এ এর সমান হয়, এটা যদি কি হয়? এ এর সমান হয়, এটা যদি এ এর সমান হয়, এটা যদি এ এর সমান হয়, এটা যদি এ এর সমান হয়, তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম ইজ গেইন। বুঝে গেছে বিষয়টা? মানে মোট কথা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম গেইন করার শর্তটা কি? তোমার ইকুইলিব্রিয়াম গেইন করার শর্ত হচ্ছে তোমার কাছে অনেকগুলো ধরো ফোর্স আছে, অনেকগুলো ফোর্স মিলে ইকুইলিব্রিয়াম তখনই গেইন করতে পারবে যখন ওখানে একটা ব্যতীত বাদবাকি সবগুলোর রেজাল্টেন্ট সে একটা সমান হবে এবং তার সাথে অ্যাঙ্গেল মানে তার সাথে ডিরেকশন বিপরীত হবে। তোমাকে অনেকগুলো ফোর্স দেওয়া আছে, বলা হয়েছে দ্যাট এখানে ইকুইলিব্রিয়াম গেইন হয়েছে, তাহলে তুমি কি বুঝবা? দ্যাট এই যে ফোর্স গুলো আছে এখানে যে কোনো একটা ছাড়া বাদবাকি সবার রেজাল্টেন্ট সে একটার সমান হচ্ছে এবং তার বিপরীত হচ্ছে। এখন তুমি মনে করতে পারো যে এই একটা সুনির্দিষ্ট, এ একটা সুনির্দিষ্ট না। তুমি যদি এর কথা বাদ দাও, তুমি যদি ডি এর কথা চিন্তা করো, হ্যাঁ, তাহলে এ সি বি এই তিনটার যে রেজাল্টেন্ট হবে সেটা ডি এর সমান হবে এবং ডি এর বিপরীত হবে। আশা করি বুঝছো। তাহলে আমরা সামনের দিকে যাই। বলা হচ্ছে 5 নিউটন, 7 নিউটন, 8 নিউটন forces act on an object and creates equilibrium, then find the angle in between 8 নিউটন and 5 নিউটন। 5 7 8, তাহলে তোমার এখানের মধ্যে 5 নিউটন থাকলো, এখানে কত থাকলো? 5 নিউটন, এখানে কত থাকলো? 7 নিউটন, ঠিক আছে? এরপর এখানে কত থাকলো? বলো, 8 নিউটন, ঠিক আছে? তো বলা হচ্ছে এই তিনটার রেজাল্টেন্ট হচ্ছে 0 কারণ ক্রিয়েটস ইকুইলিব্রিয়াম। তো আমাকে বলছে 5 আর 8 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে। কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? 5 আর 8 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে। তো এটাকে তুমি কি দিয়ে দাও? আলফা দিয়ে দাও। এবার তাহলে তুমি 5 আর 8 এর কি বের করবা? রেজাল্টেন্ট বের করবা, ঠিক আছে? তাহলে রেজাল্টেন্ট বের করো। রেজাল্টেন্টকে তুমি এফ দিয়ে চাইলে ইন্ডিকেট করতে পারো। এফ কার? 8 নিউটন আর 5 নিউটন। 8 নিউটন এবং 5 নিউটনের তুমি কি বের করতেছ? রেজাল্টেন্ট বের করতেছো। কিভাবে পাবা? 8 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 8 cos দুটোটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার যদি ইকুইলিব্রিয়াম গেইন হয় তাহলে আমরা জানি যে তিনটা ফোর্স মিলে যদি ইকুইলিব্রিয়াম গেইন করে তাহলে তিনটা ফোর্সের মধ্যে যে কোনো দুইটার রেজাল্টেন্ট তৃতীয়টার সমান হবে এবং দিকে বিপরীত হবে। তার মানে তোমার এখানে 8 নিউটন আর 5 নিউটনের যে রেজাল্টেন্ট সেটা
7 নিউটনের সমান হবে। সেটা কি হবে? সেটা 7 নিউটনের সমান হবে, সেটা 7 নিউটনের সমান হবে, সেটা 7 নিউটনের সমান হবে এবং ডিরেকশনে 7 নিউটনের ঠিক বিপরীত হবে। তো ম্যাগনিটিউড তো 7 নিউটনের সমান হচ্ছে, ঠিক না? তো এখান থেকে আমরা করব কি, দুই দিকে স্কয়ার করে দিব, এখানে 49 চলে আসবে। এটা 64 প্লাস কত? 25। 64 প্লাস 25 কত? 89 হবে। 89 কত? 89। এরপরে কত? 25 হচ্ছে 10, 10 into 8 কত? 80, 80 cos alpha। ঠিক আছে, এবার তুমি এক কাজ করো, তুমি 89 কে ওদিকে পাঠাও, তাহলে কত হবে? -40। এরপর 80 কে ওদিকে পাঠাও, তাহলে কত হবে? -1/2। তাহলে cos alpha সমান সমান -1/2। আর আমরা জানি alpha সমান সমান তাহলে কত আসে? 120 ডিগ্রি। বুঝছো? জি না? ইজি আছে, বুঝছো? ইজি আছে। তাহলে সামনে ম্যাথগুলো তো আমরা জানি। এরপরে ধরো if three forces of magnitude p, হ্যাঁ এটা হচ্ছে, আর আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে ইকুয়াল ফোর্সের angle between equal force creating equilibrium. (360° divided by number of forces, number of equal forces. 350 divided by number of equal forces. বুঝা গেছে? 360 divided by number of equal forces. তো আমার যদি তিনটা ইকুয়াল ফোর্স ইকুইলিব্রিয়াম গেইন করে, তাহলে তিনটা ইকুয়াল ফোর্সের মাঝখানকার অ্যাঙ্গেল কত হবে? 360 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 120। এবার এটার সাথে আগেরগুলো কেন মিলতেছে না? কারণ আগেরগুলোর মধ্যে আমরা কিন্তু ইকুয়াল তো বলি না, আমরা কি একবারও ইকুয়াল বলছি? আমরা বলছি যে কি, আমরা ইকুয়ালের কথা আনছি, ফোর্স গুলো কি ইকুয়াল ছিল? ইকুয়াল ছিল না। ঠিক আছে, এখন আসছে যে কি ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে কি করব? 360 দিয়ে কাকে ডিভাইড করব? হ্যাঁ, তাহলে ধরো আমার এখানের মধ্যে আমি লিখতেছি if two forces create equilibrium, equal forces, if two equal forces create equilibrium, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে? বলো। 360 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটার জন্য তোমার এত কিছু লাগে না, তোমার এদিকে একটা ফোর্স আছে, ঠিক আছে? হ্যাঁ, এটার সমান আরেকটা ফোর্স আছে, ধরো এটা কি, এটা হচ্ছে ধরো পি, এটার সমান আরেকটা ফোর্স আছে তোমার কাছে, এটার সমান আরেকটা কি আছে? ফোর্স আছে। এরপর বললাম যে কি এখানে ওই ফোর্সটা ইউজ করে রেজাল্টেন্ট জিরো করা। তো রেজাল্টেন্ট কখন জিরো করতে পারবে? যখন ওরা ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করবে। একই ফোর্স, একই মানের 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 ফোর্স যদি অপোজিট ডিরেকশনে কাজ করে, একই মানের ফোর্স যদি অপোজিট ডিরেকশনে কাজ করে, তাহলে রেজাল্টেন্ট জিরো আসে। এটার জন্য কি আমার কাছে ফর্মুলা লাগে? এর জন্য কি ফর্মুলা লাগে? আচ্ছা, যদি এমনটা হয়ে থাকে, তাহলে অপোজিট ডিরেকশনে কাজ করতেছে এরকম দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রির জন্য কি আমার ফর্মুলা লাগে? না। ঠিক একইভাবে যদি আমার তিনটা ফোর্স থাকে, তিনটা ফোর্স, কয়টা ফোর্স? তিনটা ফোর্স, ঠিক আছে? যদি আমার তিনটা ফোর্স থাকে, if three equal forces create equilibrium, বুঝে গেছে? আসো, তাহলে আমার এখানে কি একটা তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে? 360 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 120 করে। এটার জন্য কিন্তু কি লাগে না, ফর্মুলা লাগে না, এগুলো কমন সেন্স, এগুলো কমন সেন্স। দেখি বলো তো, এই ফর্মুলা ছাড়াই বলো, চারটা ফোর্স আছে, ইকুয়াল ফোর্স, রেজাল্টেন্ট জিরো হবে, তাহলে চারটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 হবে। একটা এদিক দিবে, একটা এদিক দিবে, একটা উপরে দিবে, একটা নিচে দিবে, শেষ।
ঠিক আছে? কয়টা ফোর্স? চারটা ফোর্স, ঠিক আছে? চারটা ফোর্স। তাহলে একটা ফোর্স দিলাম উপরে, একটা ফোর্স দিলাম নিচে, একটা ফোর্স দিলাম ডানে, একটা ফোর্স দিলাম বামে, ঠিক আছে? এটা হচ্ছে পি কিউ আর এস। রেজাল্টেন্ট কত? 0, ঠিক আছে? রেজাল্টেন্ট 0। তাহলে অ্যাঙ্গেল কত এখানের মধ্যে? অ্যালফা, বিটা, গামা, ডেল্টা। অ্যাঙ্গেল কত আসবে সবগুলা? 90 আসবে, ঠিক না? এই 90 ডিগ্রিটা কিভাবে পাইছি? 360 ডিভাইডেড বাই 4, বুঝছো? এখানে কি পড়াইছি আমি? অ্যাঙ্গেল বিটুইন 4 equal forces creating equilibrium. আসো, ঠিক আছে? বুঝে গেছে বিষয়টা? তাহলে এবার যদি 5টা ফোর্স দিই তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে? বাহাত্তর। কত আসছে? 72। তাহলে তখন এটা কিরকম, কিভাবে থাকবে? স্টার আকৃতিতে থাকবে। কিরকম থাকবে? স্টারের মতন থাকবে এরকম। প্রতি দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত থাকবে? 72 করে, ঠিক আছে? বাহাত্তর, 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 ঠিক আছে? বুঝা গেছে? ওকে। এরপর তোমার এখানে এটা থাকলো T1, T2, W are at equilibrium, then what will be the value of T1? T1 এর ভ্যালু কত হবে? ঠিক না? T1 এর ভ্যালু কত হবে এটা জিজ্ঞেস করা হয়েছে। পারবে এটা বের করতে? হুম। তোমাকে বলে এখানে কার কার ভ্যালু দেওয়া আছে? W এর ভ্যালু দেওয়া আছে। W এর ভ্যালু দেওয়া আছে। এক কাজ করো না, এখানে লামি বসাও। লামিস রুল। লামিস রুল কি বলে? লামিস রুল বলে কোন একটা ফোর্স ডিভাইডেড বাই সাইন অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল, কোন একটা ফোর্স ডিভাইডেড বাই সাইন অন্য দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, কোন একটা ফোর্স ডিভাইডেড বাই সাইন অন্য দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখানের মধ্যে তোমার এই তাহলে T1 যদি দিকে থাকে তাহলে অন্য দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে যে কি এটা? এটা তুমি একটা জিনিস চিন্তা করো, এই পুরো অ্যাঙ্গেলটা কত? পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি না? এই পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি, ঠিক না? 180 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এবার পুরো অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, এই পুরো অ্যাঙ্গেল থেকে আমি 45 ডিগ্রি বাদ দিয়ে ইয়েলোটা পাচ্ছি না? তো এটা হচ্ছে কি 180 মাইনাস 45। তো এটা যদি 180 মাইনাস 45 হয়, এটা কত? 180 মাইনাস 45, এটাও কি 180 মাইনাস 45? চিন্তা করে বলো, ঠিক না? তাহলে তোমার এখানে কি T1 এর নিচে কি বসবে? 180 মাইনাস 45। আর এখানে T2 এর নিচে কি বসবে? 180 মাইনাস 45। আর W নিচে কি বসবে? 45 প্লাস 45, 90। বুঝছো? তোমার কাছে কি লাগবে? T1। এতটুকু কি লিখতে পারো কি পারো না? আসো, তাহলে T1 ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস 45, বলো দেখি এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ। আর যেহেতু পাই বাই 2 এর কোএফিসিয়েন্ট কত এখানে? 2। 180 মানে কি 2 ইনটু 90, 90 মানে কি পাই বাই 2, তাহলে 2 ইনটু পাই বাই 2। তাহলে পাই বাই 2 এর কোএফিসিয়েন্ট কত এখানে? পাই বাই 2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে 2। পাই বাই 2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2। পাই বাই 2 এর কোএফিসিয়েন্ট ইভেন হলে কি সাইন কজে পরিণত হবে? হবে না। সাইন সাইন থেকে যাবে। তাহলে সাইন 45 থাকবে, আর এখানে থাকবে W, আর এখানে সাইন 90 মানে হচ্ছে 1। তাহলে T1 সমান সমান কি W সাইন 45, ঠিক আছে? তো W এর মান কত দিচ্ছে? 40 কেজি। এবার তোমার মাথায় আসতে পারে যে W তো হচ্ছে ওয়েট, ওয়েট তো কেজি হয় না, ওয়েট তো নিউটন হয়। আমরা কেজির সাথে কি করি? 9.8 গুণ করে এটাকে নিউটনে নিয়ে যাই না? কিন্তু এখানে করার দরকার নাই।
কেন দরকার নেই এটা আমি নিজে জানি না, এটা আমার নিজেরও প্রশ্ন। আমার নিজেরও প্রশ্ন যে কেন কেন দরকার নেই ভাই, আমার তো দরকার আছে, আমি তো বুঝতেছি না কেন। সারা বছর সারা জিন্দগি এমজি শিখে আসলা, এখন বলতেছো কি দরকার নাই। ঠিক আছে, তাহলে 40 রুট ওভার 40 রুট ওভার 2। ঠিক আছে, তাহলে তুমি চাইলে এখানে কি লিখতে পারো, 20 ইন্টু 2, 20 ইন্টু 2 এর জায়গায় রুট ওভার 2 দিতে পারো না, নিচে ইন্টু নিচে থাকলো রুট ওভার 2, তাহলে নিচে কি থাকবে 20 রুট ওভার 2, বুঝে গেছে? এই থাকবে, মানে 40 কে তুমি 20 ইন্টু 2 লিখতে পারো, 2 কে তুমি রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 লিখতে পারো, নিচে একটা রুট ওভার 2 আছে, ওইটা একটা রুট ওভার 2 কে গায়েব করে দিবা, তাহলে 20 রুট ওভার 2 থাকলো। বুঝে গেছে? তাহলে টি1 আমাদের বের হয়ে গেল, যেটা হচ্ছে কি 20 রুট ওভার 2